আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত আমাদের এমএস স্টোরি বক্স চ্যানেলে। আমি আরজে মিজু প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্যময় গল্প। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার নাম শাওন। আমি একটি ছোট্ট গ্রামের ছেলে। আমাদের গ্রামটা শহরের খুব কাছে হলেও জীবনযাত্রা অনেকটাই আলাদা। আমার বাবা মারা গেছে আজ থেকে প্রায় 8 বছর আগে। তখন আমি খুব ছোট ছিলাম। বাবার মৃত্যুর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার মায়ের ওপর। আমাদের পরিবারে আমরা তিনজন, আমি, আমার মা আর আমার ছোট বোন। বোন অনেক বড়, কোনো জমিজমা নেই, নেই স্থায়ী কোনো আয়। মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন আর আমি পড়াশোনা পাশাপাশি ছোটখাটো কাজ করে সংসার সাহায্য করতাম। কিন্তু যতই চেষ্টা করি সংসারের খরচ যেন কিছুতেই ঠিকমতো চলছিল না। আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন থেকেই ভাবতে থাকি এভাবে আর চলবে না, কিছু একটা করতে হবে। ঠিক সেই সময় সামনে আসে রমজান মাস। আমি লক্ষ্য করলাম শহরের বিভিন্ন জায়গায় মানুষ ইফতারের দোকান বসায়। চপ, বেগুনি, জিলাপি এসব বিক্রি করে বেশ ভালো টাকা ইনকাম করছে। তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। আমি ভাবলাম আমিও যদি ইফতারের ব্যবসা শুরু করি তাহলে অন্তত রমজান মাসে কিছু টাকা রোজগার করতে পারবো। সেই টাকা দিয়ে সংসারে কিছুটা হলেও সাহায্য করা যাবে। আমি মাকে বিষয়টা বললাম। মা প্রথমে একটু চিন্তিত হয়ে পড়লেন। বললেন, টাকা কোথায় পাবি? আমি বললাম, আমি কিছু একটা ম্যানেজ করব। এরপর শুরু হলো আমার সংগ্রাম। বন্ধুদের কাছ থেকে অল্প কিছু টাকা ধার করলাম। একদিন দিনমজুর কাজ করে কিছু টাকা জমালাম। সব মিলিয়ে অল্প কিছু টাকা জোগাড় হলো। সেই টাকা বাজার থেকে ডাল, বেসন, আলু, তেল যা যা দরকার সব কিনে আনলাম। মা নিজের হাতে ইফতারের সব আইটেম বানালেন। মায়ের রান্না এমনিতেই খুব সুস্বাদু ছিল। আমি মনে মনে ভাবলাম, এই স্বাদের জিনিস যদি মানুষ খায় অবশ্যই কিনবে। পরদিন বিকালে পুরনো সাইকেলটার উপর সবকিছু বেঁধে আমি শহরের দিকে রওনা দিলাম। শহরের এক ব্যস্ত গলির শেষ মাথায় একটা ফাঁকা জায়গায় দেখে বসে পড়লাম। প্রথম দিন একটু নার্ভাস লাগছিল, কিন্তু আমি একটা ছোট কাগজে লিখে টাঙিয়ে দিলাম, মায়ের হাতে তৈরি ঘরোয়া ইফতার। অবিশ্বাস্যভাবে মানুষজন সেটা দেখে আগ্রহী নিয়ে কিনতে শুরু করলো। প্রথম দিনেই আমার ব্যবসা ভালো বিক্রি হলো। সন্ধ্যার আগে প্রায় সব বিক্রি শেষ। সেদিন রাতে বাড়ি ফিরে আমার মনে হচ্ছিল হয়তো আল্লাহ এবার আমাদের জন্য একটা পথ খুলে দিয়েছেন। কিন্তু আমি জানতাম না এই পথ এত সহজ হবে না। প্রথম দিনের সেই সফলতার পর আমার ভেতর এক ধরনের আত্মবিশ্বাস চলে আসে। মনে হচ্ছিল আমি পারবো, আমি কিছু একটা করতে পারবো। পরের দিন আরো কিছু বেশি করে ইফতারের আইটেম বানালাম। মা আগের থেকেই বেশি যত্ন নিয়ে সবকিছু প্রস্তুত করলেন। আমি আগের দিনে সেই একই জায়গায় গিয়ে বসে পড়লাম। দ্বিতীয় দিনেও ভালো বিক্রি হলো। তৃতীয় দিন, চতুর্থ দিন সবকিছু যেন ঠিকঠাক চলছিল। প্রতিদিন কিছু এক টাকা বাড়িতে নিয়ে যেতে পারছিলাম। মায়ের মুখে একটু হাসি ফুটতে শুরু করলো। আমার ছোট বোনটাও খুশি ছিল। সে বলতো, ভাইয়া, তুমি বড় হয়ে গেলে আমাদের আর কষ্ট থাকবে না, তাই না? আমি হেসে বলতাম, ইনশাল্লাহ থাকবে না। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। সপ্তম দিনের মাথায় বিকেলের দিকে আমি যখন দোকান সাজাচ্ছি তখন হঠাৎ করে তিনজন লোক আমার সামনে এসে দাঁড়ালো। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল তারা ভালো মানুষ না। একজন সামনে এসে বলল, এই জায়গায় বসতে হলে
টাকা দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, কিসের টাকা? লোকটা হেসে বলল, এই এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়, বুঝছিস? আমি শান্তভাবে বললাম, ভাই, আমি গরিব মানুষ, অল্প কিছু সময় বসি, কিন্তু একটু রোজগার করি, এইটুকুর জন্য টাকা দিতে পারবো না। লোকটা আমার দিকে চোখ রাঙিয়ে বলল, আজ বসছিস বস, কিন্তু কাল থেকে টাকা না দিলে এখানে বসতে পারবি না। এই বলে তারা চলে গেল। আমি তখনও ভাবছিলাম, হয়তো ওরা ভয় দেখিয়ে চলে গেছে, আর আসবে না। সেদিনও ভালো বিক্রি হলো, কিন্তু আমার ভিতরে একটা অজানা ভয় কাজ করছিল। পরের দিন বিকেলে আমি আবার একই জায়গায় বসে রইলাম। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই সেই তিনজন আবার ফিরে হাজির। আজ তাদের চেহারা আরো রাগান্বিত। একজন এসে সরাসরি আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, টাকা এনেছিস? আমি বললাম, ভাই, আমি তো বলেছি আমি দিতে পারবো না। এরপর যা হলো আমি জীবনে কখনো ভুলতে পারবো না। লোকটা হঠাৎ করেই আমার পকেটে হাত ঢুকিয়ে দিল। আমি থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার সারাদিনের সব টাকা সে বের করে নিল। আমি কাঁপা গলায় বললাম, ভাই, এগুলো আমার সব টাকা। এগুলো নিয়ে গেলে আমি কাল কিভাবে ব্যবসা করব? সে হেসে বলল, বাকি টাকা কাল নিয়ে আসবি। 7 দিন বসেছিস, সব হিসাব দিতে হবে। আমি কিছুই করতে পারলাম না। চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সেদিন আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, তবুও হাল ছাড়েনি। ভাবলাম একদিনের ঘটনা, হয়তো আর আসবে না। কিন্তু এর পরের 2 দিনও তারা এসে একইভাবে টাকা নিয়ে গেল। আমি প্রতিদিন একটু একটু করে ডুবে যাচ্ছিলাম। লাভ তো দূরের কথা, আসল টাকাও শেষ হয়ে যাচ্ছিল। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কারণ আমি জানতাম আমি থেমে গেলে আমার পরিবার আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু সেই দিনটা আমার জীবনের সবথেকে খারাপ দিন ছিল। সেদিন বিকেলে আমি দোকান সাজিয়ে বসে আছি। হঠাৎ করে সেই লোকগুলো আবার এলো। আজ তারা একদম অন্যরূপে এসেছে। আমি কিছু বলার আগেই তারা আমার সব ইফতারের জিনিস উল্টে ফেলে দিল। চপ, বেগুনি, জিলেপি সব মাটিতে পড়ে গেল। মানুষজন দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল, কেউ কিছু বলছিল না। আমি হতবাক হয়ে বসেছিলাম। তারপর হঠাৎ করেই আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সেদিন আমি প্রথমবারের মতো মানুষের সামনে ভেঙে পড়লাম। সবকিছু শেষ হয়ে গেছে মনে হচ্ছিল। আমি চুপচাপ ভাঙা জিনিসগুলো গুছিয়ে সাইকেলে তুললাম। তারপর ধীরে ধীরে শহর ছেড়ে গ্রামের দিকে রওনা দিলাম। কিন্তু বাড়িতে যাওয়ার সাহস হচ্ছিল না। আমি কি বলবো মাকে? কিভাবে বলবো যে সব টাকা শেষ? এই চিন্তা করতে করতে আমি রাস্তার পাশে একটা পুরনো বটগাছের নিচে গিয়ে থামলাম। জায়গাটা খুব নির্জন, চারপাশে কেউ নেই। আমি সাইকেলটা রেখে বসে পড়লাম। তারপর আমি কাঁদতে শুরু করলাম। অঝরে কাঁদছিলাম। মনে হচ্ছিল আমি পুরোপুরি হেরে গেছি। ঠিক তখনই আমি টের পেলাম আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। আমার সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা দাড়ি, পরনে পুরনো ময়লা পাঞ্জাবি, হাতে একটা লাঠি। লোকটাকে দেখে মনে হচ্ছিল তিনি অনেক দূর থেকে হেঁটে আসছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি যখন এতক্ষণ এখানে বসে কাঁদছিলাম, তখন তো কাউকে আসতে দেখিনি। তিনি তখন এলেন। তিনি কখন এলেন? কোথায় থেকে এলেন? বৃদ্ধ লোকটি শান্ত গলায় বললেন, কাঁদছো কেন বাবা? আমি প্রথমে কিছু বলতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে সব খুলে বললাম। আমার ব্যবসা, সেই চাঁদাবাজ লোকগুলো, আজকের ঘটনা সব। লোকটি চুপচাপ শুনছিল।
তার চোখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। সব শুনে তিনি হালকা একটা হাসি দিলেন। বললেন, মানুষ যখন অন্যায় করে তখন আল্লাহ কোনো না কোনোভাবে তার বিচার করেন। আমি হতাশ গলায় বললাম, কিন্তু আমার কি হবে? আমি তো সব হারিয়ে ফেলেছি। লোকটি একটু এগিয়ে এসে আমার পাশে বসে পড়লেন। তারপর নিচু গলায় বললেন, তুমি কি বিশ্বাস করো এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যেগুলো আমরা চোখে দেখি না? আমি একটু থমকে গেলাম। বললাম, জানি না, কিন্তু আজ যা হয়েছে তাতে মনে হচ্ছে কিছু একটা দরকার। লোকটি এবার আমার দিকে তাকিয়ে বললেন, যদি আমি তোমাকে একটা সুযোগ দিই, তুমি কি সাহস করবে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। বললাম, কি ধরনের সুযোগ? তিনি একটু চুপ করে থাকলেন। তারপর পাঞ্জাবির ভেতর থেকে একটা ছোট কাপড়ে মোড়ানো জিনিস বের করলেন। কাপড়টা খুলতেই আমি অবাক। একটা পুরনো তাবিজ, কালচে হয়ে গেছে, কিন্তু অদ্ভুত একটা আলো যেন ভিতর থেকে বের হচ্ছে। আমি তাবিজটার দিকে তাকিয়ে থাকলাম। লোকটি বললেন, এটা কোনো সাধারণ জিনিস না, এটা তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু এর একটা শর্ত আছে। আমি কৌতূহলে নিয়ে বললাম, কি শর্ত? লোকটির চোখে হঠাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এই তাবিজ ব্যবহার করে তুমি কখনো অন্যায় করতে পারবে না। লোভে পড়ে ভুল কিছু করতে গেলে এটাই তোমার সর্বনাশের কারণ হবে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, এটা কিভাবে কাজ করে? লোকটি বললেন, আজ রাত ঠিক 12টার সময় এই বটগাছের নিচে এসে বসবে। তাবিজটা হাতে নিয়ে চোখ বন্ধ করবে। তারপর যা দেখবে, যা শুনবে, ভয় পাবে না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। বললাম, ভয় না পেয়ে থাকা কি সম্ভব? লোকটি হালকা হাসলেন। ভয় থাকবে, কিন্তু বিশ্বাস যদি থাকে তাহলে ভয় তোমাকে ছুতে পারবে না। আমি তাবিজটা হাতে নিলাম। অদ্ভুত ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল এর ভেতরে কিছু একটা আছে যা আমি বুঝতে পারছি না। আমি মাথা তুলে লোকটার দিকে তাকাতে গেলাম, কিন্তু লোকটা নেই। চারপাশে কেউ নেই। আমি হঠাৎ উঠে দাঁড়ালাম। এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষ কিভাবে কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু আমার হাতে তখনও সেই তাবিজ। আমি ধীরে ধীরে সাইকেলে উঠলাম। মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরছিল। বাড়িতে পৌঁছে মা জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন? আমি কিছুই বললাম না, শুধু বললাম, কিছু না মা, একটু কাজ ছিল। সেদিন রাতে আমি ঠিকমতো খেতেও পারলাম না। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল, আমি কি সত্যিই আজ রাত 12টায় সেখানে যাব? এটা কি ঠিক হবে? না গেলে কি হবে? আর গেলে কি হতে পারে? ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছিল। 11টা, 11টা 30, 11টা 50। আমার বুকের ধড়ফড়ানি বাড়তে লাগলো। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হবে। আমি ধীরে ধীরে উঠে বললাম। মা আর বোন তখন ঘুমিয়ে। চুপচাপ দরজা খুলে বাইরে বের হলাম। চারপাশে নিস্তব্ধতা। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি সাইকেল নিয়ে আবার সেই বটগাছের দিকে রওনা হলাম। রাস্তা যেন আজ আরো ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখা যায় না। অবশেষে আমি সেই বটগাছের নিচে পৌঁছালাম। চারপাশে ঘন অন্ধকার। আমি সাইকেলটা রেখে ধীরে ধীরে গাছের নিচে গিয়ে বসলাম। হাত কাঁপতে কাঁপতে তাবিজটা বের করলাম। তারপর চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ কিছুই হলো না, শুধু বাতাসের শব্দ। হঠাৎ করেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন ঠিক তখনই একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কি আমাকে ডেকেছো?
কণ্ঠস্বরটা শুনে আমার পুরো শরীর জমে গেল। মনে হচ্ছিল আমি যদি এখন চোখ খুলি তাহলে এমন কিছু দেখব যেটা আমি সহ্য করতে পারবো না। তবুও ধীরে ধীরে আমি চোখ খুললাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না। চারপাশ আগের মতোই অন্ধকার। ঠিক কয়েক সেকেন্ড পর গাছের ঠিক সামনে একটা হালকা ধোঁয়ার মতো কিছু তৈরি হলো। ধোঁয়াটা ধীরে ধীরে ঘন হতে লাগলো। তারপর একটা মানুষের অবয়ব স্পষ্ট হতে শুরু করলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি উঠে পালাতে চাইলাম, কিন্তু আমার শরীর যেন কাজ করছিল না। আমি বসে আছি, কিন্তু নড়তে পারছি না। সামনের অবয়বটা পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। একজন যুবক, কিন্তু তার চোখ দুটো অদ্ভুত, গভীর, অন্ধকার, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর বলল, তুমি আমাকে দেখেছো? আমি কাঁপা কাঁপায় গলায় বললাম, কে তুমি? তুমি কে? সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি সেই যাকে এই তাবিজের মাধ্যমে ডাকা হয়। আমার গলায় কথা আটকে যাচ্ছিল। বললাম, তুমি মানুষ? সে হালকা হেসে মাথা নাড়ল। না, আমি মানুষ নই, তবে মানুষদের অনেক কাছেই থাকি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বুঝে গেলাম আমি যেটার মধ্যে জড়িয়ে পড়েছি সেটা কোনো সাধারণ ব্যাপার না। সে আমার সামনে বসে পড়ল। তারপর বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসেনি। আমি একটু সাহস নিয়ে বললাম, তাহলে তুমি এখানে কেন? সে বলল, কারণ তুমি সাহায্য চেয়েছো। আমি হতবাক হয়ে গেলাম। আমি তো কাউকে ডাকিনি। সে আমার হাতে থাকা তাবিজের দিকে তাকিয়ে বলল, এটাই তোমার টাকা। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, তোমার সাথে অন্যায় হয়েছে। তুমি তোমার প্রাপ্যটা না পাওনি। আমি সেটা ফিরিয়ে দিতে পারি। আমার বুকের ভেতর একটা আশার আলো জ্বলে উঠল, কিন্তু সাথে সাথেই ভয়ও কাজ করছিল। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? সে একটু সামনে ঝুঁকে বলল, আমার তোমার টাকা নিয়েছে। যারা তোমার টাকা নিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে। আমি তাড়াতাড়ি বললাম, না, আমি কাউকে মারতে চাই না। সে হালকা হেসে বলল, সব শাস্তি মৃত্যু না, কখনো কখনো ভয় সবচেয়ে বড় শাস্তি। আমি চুপ করে গেলাম। সে বলল, আগামী আগামীকাল তুমি আবার সেই জায়গায় যাবে, স্বাভাবিকভাবে ব্যবসা করবে, কিছুই বলবে না, কিছুই করবে না। আমি সন্দেহ নিয়ে পড়লাম, তারপর? সে বলল, তারপর যা হওয়ার আমি সামলে নেব। আমার ভেতরে দ্বিধা কাজ করছিল। সে কি এই অদ্ভুত সত্তার উপর বিশ্বাস করব, না কি সবকিছু ছেড়ে দেব? সে যেন আমার মনের কথা পড়তে পারছিল। বলল, বিশ্বাস না করলে এখানেই সব শেষ। বিশ্বাস করলে তোমার জীবন বদলে যাবে। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর ধীরে ধীরে মাথা নাড়লাম। ঠিক আছে, আমি চেষ্টা করব। সে উঠে দাঁড়ালো। তারপর বলল, মনে রেখো, লোভ তোমার সবচেয়ে বড় শত্রু। এই কথা বলে সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, ধোঁয়ার মতো। কয়েক সেকেন্ডের মধ্যে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আমি একা বসে রইলাম। চারপাশ আবার আগের মতো নিস্তব্ধতা। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, তাবিজটা শক্ত করে ধরে রাখলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। পরের দিন সকালবেলা হলো। আমি মায়ের দিকে তাকালাম। তিনি আগের মতোই ব্যস্ত, ইফতারের প্রস্তুতি নিচ্ছেন। আমি কিছুই বললাম না, শুধু মনে মনে ভাবলাম, আজ যা হবার হবে। বিকেলে আমি আবার সেই জায়গায় গিয়ে বসে পড়লাম। সবকিছু আগের মতোই সাজালাম। মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবে, কিন্তু কি? আমি অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করেই দূর থেকে আমি দেখলাম সেই
তিনজন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু আজ আমি পালালাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারা কাছে এসে দাঁড়ালো। একজন রাগী গলায় বলল, আজ আবার এসেছিস? আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। ঠিক তখনই হঠাৎ করে বাতাস জোরে বইতে শুরু করলো। চারপাশে অদ্ভুত একটা শব্দ হতে লাগলো। লোকগুলো একটু থেমে গেল, তাদের মুখের ভাব বদলে গেল। একজন বলল, এই, এটা কি হচ্ছে? আমি তখনও চুপ। হঠাৎ করেই তাদের ঠিক পেছনে একটা ছায়া দেখা দিল। ছায়াটা প্রথমে খুব অস্পষ্ট ছিল, মনে হচ্ছিল কারো অবয়ব, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো। আর ঠিক তখনই আমি বুঝে গেলাম, ওটাই সেই সত্তা, গতরাতে যাকে আমি দেখেছিলাম। কিন্তু আজ তার রূপটা আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তার চোখ দুটো জ্বলছে, মুখে এক ধরনের ঠান্ডা হাসি। আর সবচেয়ে ভয়ের বিষয়, চারপাশের কেউ তাকে দেখছে না, শুধু ওরা তিনজন ছাড়া। তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি সাহসী ছিল, সে হঠাৎ পিছনে তাকিয়ে জমে গেল। তার মুখের রং মুহূর্তেই সাদা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে? কে ওটা? বাকি দুজনও পিছনে তাকালো। তারপর তাদের চেহারায় যে ভয় আমি দেখলাম, সেটা আমি জীবনে কখনো দেখিনি। একজন হঠাৎ চিৎকার করে উঠল, এটা মানুষ না, এটা মানুষ না। চারপাশে সব সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছিল না। তারা শুধু দেখছিল তিনজন বড়সড় লোক হঠাৎ করে ভয়ে কাঁপছে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। আমার হাতের তাবিজটা হালকা গরম হয়ে উঠছিল। সেই সত্তা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। তার পা মাটিতে পড়ছে না, মনে হচ্ছিল সে ভয়সে যাচ্ছে। তিনজন পিছিয়ে যেতে লাগলো। একজন কাঁপা গলায় বলল, আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি। সত্তাটা থামলো না। সে তাদের একেবারে সামনে এসে দাঁড়ালো। তারপর নিচু ভারী গলায় বলল, অন্যায়ের হিসাব দিতে হয়। এই কথাটা শুনে তিনজন একসাথে চিৎকার করে উঠল। একজন হঠাৎ মাটিতে বসে পড়ল, আরেকজন দৌড়ে পালাতে গেল, কিন্তু হঠাৎ করেই সে পড়ে গেল। মনে হচ্ছিল কেউ তাকে পা থেকে টেনে ধরেছে। সে মাটিতে পড়ে কাঁপতে লাগলো, আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো করব না। তারা তিনজনে কাঁদতে শুরু করলো। সেই শক্তিশালী ভয়ঙ্কর লোকগুলো আজ শিশুদের মতো কাঁদছে। আমি নিঃশ্বাস আটকে সব দেখছিলাম। সত্তাটা সত্তাটা তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, যা নিয়েছো ফিরিয়ে দাও। একজন তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে আমার দিকে ছড়ে দিল। এই নাও, সব নাও, শুধু আমাদের ছেড়ে দাও। আরেকজন বলল, আর কখনো এই এলাকায় আসবো না। তৃতীয়জন প্রায় হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালো। তারা তিনজনে একসাথে দৌড়ে পালিয়ে গেল। চারপাশের মানুষ তখন অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝতে পারছে না। তারা শুধু দেখলো তিনজন দাপুটে লোক হঠাৎ করে ভয়ে পালিয়ে গেল। আমি নিচে পড়ে থাকা টাকাগুলোর দিকে তাকালাম। হাত কাঁপতে কাঁপতে সেগুলো তুলে নিলাম। এগুলোই আমার কষ্টের টাকা, যা আমি হারিয়েছিলাম। আমি মাথা তুলে তাকালাম। সেই সত্তাটা এখনো দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর বলল, এটা শুধু শুরু। আমি কিছু বলার আগেই সে ধীরে ধীরে মিলে যেতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে আবার সেই স্বাভাবিক। বাতাস থেমে গেল, সব শব্দ বন্ধ হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখলাম, কিন্তু আমার হাতে ধরা টাকা সব কিছুর প্রমাণ দিচ্ছে এটা সত্যি। সেদিন আমার ইফতারে সব জিনিস বিক্রি হয়ে গেল। মানুষজন আগের থেকেও বেশি আসছিল। কেউ বলছিল, আজকে হঠাৎ এত ভিড় কেন?
আমি শুধু চুপচাপ হাসছিলাম। রাতে বাড়ি ফিরে মা যখন আমার হাতে এত টাকা দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। বললেন, এত টাকা কই পেলি? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আজকে বিক্রি ভালো হয়েছে। মা খুশি হয়ে গেলেন, কিন্তু আমার ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আমি জানতাম এই সব কিছুর পিছনে যে শক্তি আছে, সে এখন আমার সাথে জড়িয়ে গেছে। আর এই সম্পর্ক কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। সেদিন রাতে আমি তাবিজটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলাম। মনে হচ্ছিল আমি ঠিক যা কাজ করছি নাকি আমি এমন একটা পথ আমি এমন একটা পথে পা দিয়েছি যেখান থেকে ফিরে আসা যাবে না। ঠিক তখনই তাবিজটা হালকা আলো দিতে শুরু করলো। তাবিজটা হঠাৎ করে জ্বলে উঠতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আগেরবারও এমন হয়েছিল, আর তারপরই সেই অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি ধীরে ধীরে তাবিজটা হাতে তালুতে নিয়ে তাকালাম। এবার আগের মতো হালকা না, অনেক বেশি উজ্জ্বল আলো বের হচ্ছে। মনে হচ্ছিল এটা যেন আমাকে কিছু বলতে চাইছে। ঠিক তখনই আমার কানে খুব ক্ষীণ একটা শব্দ এসে এলো, আবার এসো। আমি চমকে উঠলাম, চারপাশে তাকালাম, কেউ নেই। মা আর বোন পাশের ঘরে ঘুমাচ্ছে। আমি বুঝে গেলাম এটা সেই সত্তার ডাক। আমার বুকের ভিতর আবার দ্বিধা শুরু করলো। আমি কি আব- আবার যাব? গতবার যা হয়েছে সেটা আমার জন্য ভালোই ছিল। আমি আমার টাকা ফিরে পেয়েছি, কিন্তু এই জিনিসটা কি নিরাপদ? আমি কি ধীরে ধীরে কোনো অজানা শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি? অনেকক্ষণ ধরে আমি চিন্তা করলাম, তারপর কৌতূহল আর অদ্ভুত এক টান আমাকে আবার টেনে নিয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আজও যাব। রাত 12টার কিছু আগে আমি আবার চুপচাপ বাড়ি থেকে বের হলাম। আজকে রাতটা আগের চেয়েও বেশি অন্ধকার, আকাশে চাঁদ নেই, চারপাশে কেমন একটা ভারী নীরবতা। আমি সাইকেল চালিয়ে আবার সেই বটগাছের কাছে পৌঁছালাম। আজ বটগাছটার দিকে তাকাতেই শরীর শিউরে উঠল। মনে হচ্ছিল এটা আর সাধারণ একটা গাছ না, এটা যেন অন্য কোনো জগতের দরজা। আমি গাছের নিচে বসে পড়লাম, তাবিজটা শক্ত করে ধরলাম, চোখ বন্ধ করলাম। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস আমার চারপাশে ঘুরতে লাগলো। আমি চোখ খুললাম, সে আবার এসেছে, আগের মতোই ধোঁয়ার ভেতর থেকে তার অবয়ব তৈরি হলো, কিন্তু আজ তার মুখটা একটু আলাদা লাগছিল, আরো গম্ভীর, আরো গম্ভীর। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এসেছো? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম, বললাম, তুমি আমাকে ডাকলে কেন? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, কারণ তুমি এখন এই তাবিজের ধারক, আর এর সাথে শুধু সাহায্য না, দায়িত্বও আসে। আমি একটু অবাক হয়ে বললাম, কি দায়িত্ব? সে ধীরে ধীরে গাছটার দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, এই জায়গাটা সাধারণ জায়গা না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মানে? সে বলল, এই বটগাছের নিচে অনেক বছর আগে কিছু ঘটেছিল, যার কারণে এই জায়গা আর স্বাভাবিক নেই। আমি ঢোক গিললাম, কি ঘটেছিল? সে সরাসরি আমার দিকে তাকালো, আর তার চোখের ভেতর যেন অন্ধকার পড়ছে। একটা অন্যায়, খুব বড় অন্যায়। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। সে আবার বলল, অনেক বছর আগে এখানে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল। তার আত্মা এখনো শান্তি পায়নি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি সেই মানুষ? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। আমার গলা শুকিয়ে গেল, আমি কিছু বলতে পারছিলাম না। সে বলল, আমি প্রতিশোধ চাই না, আমি মুক্তি চাই। আমি কাঁপা গলায় বললাম, আমি কি করতে পারি? সে বলল, যারা আমাকে হত্যা করেছিল তাদের সত্যটা এখনো লুকোনো আছে। আমি অবাক হয়ে বললাম,
তারা কি এখনো বেঁচে আছে? সে ধীরে ধীরে বলল, কেউ বেঁচে আছে, কেউ নেই, কিন্তু সত্য এখনো জীবিত। আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি বললাম, তুমি কি চাও আমি তাদের খোঁজে বের করি? সে আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। তুমি চাইলে আমি তোমাকে পথ দেখাবো। আমি চুপ করে রইলাম। এটা আমার এটা আর শুধু আমার ব্যবসার ব্যাপার না, এটা এখন একটা রহস্য, একটা অতীতের অন্ধকার গল্প। আমি কি এতে জড়াবো, নাকি একখানেই থেমে যাব? সে আবার বলল, মনে রেখো, প্রতিটি সিদ্ধান্তের একটা মূল্য আছে। আমি গম্ভীর নিঃশ্বাস নিলাম, তারপর বললাম, আমি সাহায্য করব। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে প্রস্তুত হও। হঠাৎ করেই আমার সামনে একের পর এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠতে শুরু করলো। আমার চোখের সামনেই হঠাৎ করে সবকিছু বদলে গেল। মনে হচ্ছিল আমি আর বটগাছের নিচে নেই, আমি যেন অন্য কোথাও চলে যাচ্ছি। চারপাশে কুয়াশা, ধীরে ধীরে সেটা সরে যেতে লাগলো। তারপর আমি যা দেখলাম, একটা পুরনো সময়ের দৃশ্য। এই একই জায়গা, কিন্তু কয়েক বছর আগে। বটগাছটা তখনও আছে, কিন্তু আশেপাশে এখনকার মতো দোকানপাট বা রাস্তা নেই। খালি মাঠ, আর দূরে কয়েকটা কাঁচা বাড়ি। অনেক অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিলাম। ঠিক তখনই আমি দেখলাম একজন লোক গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি, মুখে দাড়ি, চেহারায় এক ধরনের সরলতা। আমি বুঝে গেছি এটাই সেই মানুষ যার আত্মা এখনো মুক্তি পায়নি। হঠাৎ করে দূর থেকে কয়েকজন লোক দৌড়ে আসতে লাগলো। তাদের হাতে লাঠি, কারো হাতে ধারালো কিছু। আমার বুক কেঁপে উঠল। আমি চিৎকার করতে চাইলাম, সাবধান, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু দেখছিলাম। লোকগুলো এসে তাকে ঘিরে ফেলল। একজন রাগী গলায় বলল, তুই আমাদের বিরুদ্ধে কথা বলবি? আরেকজন বলল, আজ তোকে শেষ করে দেব। এই নিরপরাধ মানুষটা কাঁপা গলায় বলল, আমি কোনো অন্যায় করিনি, তোমরা ভুল করছো। কিন্তু কেউ তার কথা শুনল না। একজন হঠাৎ করে তাকে ধাক্কা দিল। সে মাটিতে পড়ে গেল। তারপর সবকিছু দ্রুত, খুব দ্রুত ঘটতে লাগলো। তারা তাকে মারতে 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 শুরু করলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তবুও সেই শব্দগুলো, সেই চিৎকারগুলো আমার কানে বাজতে লাগলো। কিছুক্ষণ পর সবকিছু থেমে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। লোকটা নিথর হয়ে মাটিতে পড়ে গেছে। চারপাশে নীরবতা। যারা তাকে মেরেছে তারা দ্রুত পালিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমি যদি কিছু করতে পারতাম। ঠিক তখনই একজন লোক ফিরে এলো। সে চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ নেই। তারপর সে মাটিতে পড়ে থাকা লোকটার পকেট থেকে কিছু বের করলো, একটা ছোট বক্স। সে সেটা নিয়ে দ্রুত চলে গেল। আমার মনে প্রশ্ন জাগলো, ওই বাক্সটার ভেতরে কি ছিল? হঠাৎ করেই দৃশ্যটা আবার ঝাপসা হয়ে গেল। সবকিছু অদৃশ্য হয়ে গেল। আমি আবার নিজেকে বটগাছের নিচে খুঁজে পেলাম। হাঁপাতে হাঁপাতে আমি চারপাশে তাকালাম। সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কাঁপা গলায় বললাম, আমি সব দেখেছি। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ওরা আমাকে মেরেছে কারণ আমি সত্য জানতাম। আমি বললাম, ওই বাক্সটা, ওটা কি? সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তারপর বলল, সেখানে সব রহস্য লুকানো আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ওটা এখন কোথায়? সে ধীরে ধীরে বলল, সে লোকটা সেটা নিয়ে গিয়েছিল, সে এখনো বেঁচে আছে। আমি অবাক হয়ে গেলাম, মানে এত বছর পরেও? সে বলল, হ্যাঁ, আর সে এখন এই শহরেই আছে। আমার মাথা ঘুরে গেল। তুমি কি তাকে চেনো? সে সরাসরি আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, তুমি তাকে দেখেছো? আমি স্তব্ধ হয়ে গেলাম। কাকে? সে ধীরে ধীরে বলল, সে লোকগুলো তোমার কাছ থেকে টাকা নিত, তাদের মধ্যে একজন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মানে তাদের একজন এই ঘটনার সাথে জড়িত?
সে মাথা নাড়ল। হ্যাঁ, সে তখনও ছিল আর এখনো আছে। আমার হাত কাঁপতে লাগলো। সবকিছু যেন একসাথে জুড়ে যেতে লাগলো। আমি ধীরে ধীরে বললাম, তাহলে এখন কি করতে হবে? সে এগিয়ে এসে বলল, সত্য বের করতে হবে আর সেই বাক্সটা খুঁজে বের করতে হবে। আমি গম্ভীর নিঃশ্বাস নিলাম। এটা আর শুধু একটা গল্প না, এটা এখন আমার দায়িত্ব। আমি ধীরে ধীরে বললাম, আমি করব, যাই হোক না কেন। সে হালকা হাসলো। তাহলে প্রস্তুত হও, কারণ সামনে যা আসছে সেটা আরো কঠিন। এই বলে সে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর একটাই প্রশ্ন করছে, ওই লোকটা কে? আর আমি কিভাবে তাকে খুঁজে বের করব? সেদিন রাতে বাড়ি ফিরেও আমি এক মুহূর্তের জন্য শান্তি পেলাম না। মাথার ভেতর বারবার সেই দৃশ্যগুলো ঘুরছিল। খুন, সেই লোকটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ছোট বাক্সটা। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল, যদি সত্যিই ওই তিনজনের মধ্যে একজন এই ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে সে কে? তিনজনের মুখ আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। একজন লম্বা, একটু মোটা, সবসময় বেশি কথা বলে। আরেকজন চুপচাপ টাইপের, কিন্তু তার চোখে একটা অদ্ভুত কুটিলতা আছে। আর তৃতীয়জন, যে সেদিন সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। হঠাৎ করেই আমার মাথায় একটা চিন্তা এলো। সেদিন যখন সেই সত্য তাদের সামনে উপস্থিত হয়েছিল, আমি খেয়াল করেছিলাম তিনজনের মধ্যে একজন রিয়াকশন অন্যদের থেকে আলাদা ছিল। সে শুধু ভয় পায়নি, সে যেন কিছু চিনে ফেলেছিল। তার চোখে এমন একটা আতঙ্ক ছিল, যেন সে আগেও এই সত্তাকে দেখেছে। আমি হঠাৎ উঠে বসে পড়লাম। তাহলে ওই লোকটাই। আমার বুকে ধড়ফড় করতে লাগলো। আমি ঠিক করলাম, কাল আমি ঠিক খুব ভালোভাবে তাদের লক্ষ্য করব। পরদিন বিকেল আমি আগের মতোই ইফতারের দোকানে নিয়ে বসে রইলাম। কিন্তু আজ আমার লক্ষ্য শুধু ব্যবসা না। আজ আমি খুঁজছি সেই মানুষটাকে। কিছুক্ষণ পর দূর থেকে আমি তাদের দেখতে পেলাম। তিনজন একসাথে আসছে, কিন্তু আজ তারা আগের মতো না। তাদের মুখে এখনো ভয়ের ছাপ। তারা কাছে এসে থেমে গেল। একজন নিচু গলায় বলল, ভাই, আমরা আর কখনো ঝামেলা করতে আসেনি। আরেকজন বলল, আমরা তোকে আর বিরক্ত করব না, কসম। আমি চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, তোমাদের মধ্যে একজন একটা কথা ঢোকাচ্ছে। তারা তিনজনে থমকে গেল। একজন বলল, কি কথা? আমি তাদের চোখের দিকে তাকিয়ে বললাম, অনেক বছর আগে একটা ঘটনা। এই কথা শুনতেই তাদের মধ্যে একজন হঠাৎ করে কেঁপে উঠল। আমি বুঝে গেলাম, এটাই সেই লোক। সে তাড়াতাড়ি বলল, আমি কিছু জানি না। তার গলা স্পষ্ট ভয়। আমি একটু সামনে এগিয়ে গেলাম। তুমি জানো, আর তুমি সেটা লুকাচ্ছ। বাকি দুজন অবাক হয়ে তার দিকে তাকালো। কিরে, কি বলছে ও? সে ঘামতে শুরু করলো। না না, আমি কিছু করিনি। আমি হঠাৎ আমি ঠান্ডা গলায় বললাম, বট গাছের নিচে একজন মানুষকে মারা হয়েছিল, তুমি সেখানে ছিলে। এই কথা শুনে সে যেন ভেঙে পড়ল। তার পা কাঁপতে লাগলো। সে হঠাৎ করে মাটিতে বসে পড়ল। আমি আমি ইচ্ছা করে করিনি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তাহলে সত্য বলো। চারপাশে মানুষ জড়ো হতে শুরু করলো। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা কয়েকজন ছিলাম। ওই লোকটা গ্রামের একটা বড় অন্যায়ের কথা জানতো। আমি চুপ করে শুনছিলাম। সে বলল, আমাদের বড় ভাই এটা, মানে এলাকার প্রভাবশালী লোকেরা, তারা চেয়েছিল ব্যাপারটা চাপা দিতে। তাই তারা আমাদের দিয়ে কাজটা করায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর সে কাঁপতে কাঁপতে বলল, ওর কাছে একটা প্রমাণ ছিল, একটা ছোট বাক্স। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি সেটা নিয়েছিলে? সে মাথা নিচু করে বলল, হ্যাঁ। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। মানুষজন অবাক হয়ে
সব শুনছে। আমি বললাম, ওই বাক্সটা এখন কোথায়? সে চুপ করে রইল। আমি একটু জোরে বললাম, বলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি সেটা বিক্রি করে দিয়েছিলাম। আমি যেন আকাশ থেকে পড়লাম। কাকে? সে বলল, শহরের এক পুরনো জিনিসের দোকানে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কোন দোকান? সে ধীরে ধীরে বলল, পুরনো বাজারের রহিম এন্ট্রিক্স। আমি স্থির হয়ে গেলাম। সবকিছু যেন পরিষ্কার হতে শুরু করছে। এটাই সেই সূত্র, এটাই সেই পথ যা আমাকে সত্যের কাছে নিয়ে যেতে। আমি ধীরে ধীরে দাঁড়ালাম। তার দিকে তাকিয়ে বললাম, তুমি একটা বড় অন্যায় করেছ, কিন্তু এখনো সুযোগ আছে সত্যের পাশে দাঁড়ানোর। সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। আমি আর কিছু বললাম না। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামীকাল আমি সেই দোকানে যাব আর খুঁজে বের করব ওই বাক্সটার ভেতরে আসলে কি আছে। পরের দিন সকাল থেকেই আমার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল আজই হয়তো সবকিছু মোড় ঘুরে যাবে। আমি মাকে বললাম, আজ একটু কাজ আছে, বিকেলে দোকানে দেরি হতে পারে। মা কিছু না বুঝেই মাথা নাড়লেন। আমি দ্রুত বের হয়ে পড়লাম। শহরে পুরনো বাজারটা একটু ভেতরের দিকে। এলাকাটা অনেক পুরনো, সরু গলি, দুই পাশে ছোট ছোট দোকান। আমি খুঁজতে খুঁজতে অবশেষে সেই দোকানটা পেলাম, রহিম এন্টিক্স। দোকানটা বাইরে থেকে খুব সাধারণভাবে হলেও ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। পুরনো খাট, ধুলো আর যেন অনেক বছরে জমে থাকা ইতিহাসের গন্ধ। দেওয়ালে ঝুলছে পুরনো ঘড়ি, তলোয়ার, ফ্রামে বাঁধানো ছবি। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পুরনো জিনিস। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। কাউন্টারের পিছনে একজন বৃদ্ধ লোক বসে আছেন, চোখে মোটা চশমা, মুখে সাদা দাড়ি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি চাই? আমি একটু ইতস্তত করে বললাম, একটা পুরনো জিনিস খুঁজছি। তিনি হালকা হাসলেন। এই দোকানে সবই পুরনো। কি জিনিস? আমি চারপাশে তাকিয়ে নিচু গলায় বললাম, একটা ছোট কাঠের বাক্স, অনেক বছর আগে এখানে বিক্রি হয়েছিল। লোকটা একটু চুপ করে থাকলেন, তারপর আমার দিকে গম্ভীরভাবে তাকালেন। তুমি ওই বাক্সটার কথা কিভাবে জানো? আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি সরাসরি কিছু না বলে বললাম, ওটা আমার খুব দরকার। লোকটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে বললেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এসো। তিনি আমাকে দোকানের ভিতরে নিয়ে গেলেন। একটা সরু পথ দিয়ে আমরা একটা ছোট ঘরে ঢুকলাম। ঘরটা প্রায় অন্ধকার, শুধু একটা ছোট বাতি জ্বলছে। তিনি একটা পুরনো কাঠের আলমারি খুললেন। তার ভেতর থেকে ধীরে ধীরে একটা কাপড়ে মোড়ানো জিনিস বের করলেন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তিনি কাপড়টা খুললেন। আমি তাকিয়ে রইলাম। একটা ছোট কাঠের বাক্স, তিনি যেমনটা আমি সেই দৃশ্যে দেখেছিলাম। আমার হাত কাঁপতে লাগলো। আমি ধীরে ধীরে বললাম, এটাই? লোকটা বললেন, হ্যাঁ, অনেক বছর আগে একজন ছেলে এটা বিক্রি করে দিয়ে গেছিল। আমি বললাম, আমি এটা নিতে চাই। লোকটা মাথা নাড়লেন। এটা বিক্রির জন্য না। আমি অবাক হয়ে গেলাম। কেন? তিনি গভীর গলায় বললেন, কারণ এটা শুধু একটা বাক্স না, এটা একটা বোঝা। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, এত ভেতরে কি আছে? এর ভেতরে কি আছে? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি কি সত্যিই জানতে চাও? আমি দৃঢ়ভাবে বললাম, হ্যাঁ। তিনি ধীরে ধীরে বাক্সটা আমার সামনে রাখলেন। তাহলে খুলে দেখো। আমার হাত কাঁপছিল, তবু আমি ধীরে ধীরে বাক্সটার ঢাকনা খুললাম। ঢাকনা খোলার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস বের হয়ে গেল। ঘরের আলো হঠাৎ করে কেঁপে উঠল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ভেতরে তাকালাম। ভেতরে একটা পুরনো কাগজ আর একটা ছোট লকেট। আমি কাগজটা হাতে নিলাম, ধীরে ধীরে খুললাম। লেখাগুলো পুরনো, কিন্তু পড়া যায়। আমি পড়তে শুরু করলাম, আর পড়ার সাথে সাথে আমার চোখ বড় হয়ে গেল। এটা কোনো সাধারণ কাগজ না।
এটা একটা প্রমাণ, একটা ভয়ঙ্কর সত্যের প্রমাণ। আমি কাঁপা গলায় বললাম, এটা এটা তো। লোকটা ধীরে ধীরে বললেন, হ্যাঁ, এখন তুমি বুঝতে পেরেছো কেন ওই মানুষটাকে মারা হয়েছিল। আমার মাথা ঘুরতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এই কাগজটা যদি বাইরে যায় তাহলে অনেক বড় মানুষদের মুখোশ খুলে যাবে। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। আমি এটা নিয়ে যাব। লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে পড়ে থাকলেন। তারপর বললেন, নিয়ে যেতে পারো, কিন্তু সাবধানে থেকো। আমি বাক্সটা হাতে নিলাম। ঠিক তখনই হঠাৎ করে দোকানের বাইরে একটা শব্দ হলো। কেউ যেন জোরে দরজা খুলে ঢুকলো। আমি চমকে উঠলাম। লোকটা দ্রুত জানালার দিকে তাকালেন। তার মুখের রং বদলে গেল। তিনি নিচু গলায় বললেন, তুমি দেরি করে ফেলেছো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কেন? তিনি ফিসফিস করে বললেন, যাদের বিরুদ্ধে এই প্রমাণ তারা জেনে গেছে তুমি এখানে এসেছো। ঠিক তখন দরজার বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। দরজার বাইরে ভারী পায়ের শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। আমার বুকের ভেতরটা ধড় করে উঠল। আমি শক্ত করে বাক্সটা ধরে দাঁড়িয়ে আছি। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বললেন, পিছনের দরজা দিয়ে বের হও, এখনই। আমি এক সেকেন্ডও দেরি করলাম না। তিনি আলমারির পাশের একটা ছোট দরজা খুলে দিলেন। আমি দ্রুত ভিতরে ঢুকে পড়লাম। পিছনে দরজাটা বন্ধ হওয়ার আগেই আমি শুনতে পেলাম সামনে দোকানের দরজা জোরে খুলে গেল। কিছু রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে, ও ছেলে কোথায়? এই দোকানে ঢুকেছে, আমরা দেখেছি। আমার বুকে ধড়ফড়ানি আরো বেড়ে গেল। আমি অন্ধকার সরু পথ দিয়ে এগোতে লাগলাম। মনে হচ্ছিল যেখানে সময় যে কোনো সময় তারা আমাকে ধরে ফেলবে। পথটা শেষ হয়ে একটা ছোট উঠানে গিয়ে শেষ হলো। সেখান থেকে একটা গলি বেরিয়ে এলো। আমি দৌড়ে সেই গলিতে বেরিয়ে এলাম। পিছনে তাকাতে ভয় লাগছিল। আমি শুধু দৌড়াচ্ছিলাম, হাতের বাক্সটা শক্ত করে ধরে। কিছু দূর গিয়ে থামলাম। হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালাম। মনে হচ্ছিল আমি আপাতত নিরাপদ, কিন্তু এটা তো শুধু শুরু। আমি বুঝে গেছি এখন এই প্রমাণ এখন আমার কাছে, আর সেই কারণেই আমি এখন তাদের টার্গেট। সেদিন সেদিন আমি আর ইফতারের দোকান বসাইনি, সরাসরি বাড়ির দিকে চলে এলাম। মা জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না। মা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি এই ব্যাপারে কাউকে জড়ানো মানে তাদের বিপদে ফেলা। রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে আমি বাক্সটা বের করলাম। হাত কাঁপছিল। আমি আবার কাগজটা খুললাম। এবার মন দিয়ে পড়তে শুরু করলাম। এটা আসলে একটা চুক্তিপত্র, যেখানে কয়েকজন প্রভাবশালী লোক মিলে গ্রামের একটা জমি দখলের পরিকল্পনা করছিল। জমিটার মালিক ছিল সেই মানুষটা যাকে হত্যা করা হয়েছিল। সে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা শুধু একটা খুন না, এটা একটা বড় ষড়যন্ত্র। আমি লকেটটা হাতে নিলাম। লকেটটা খুলতেই ভেতরে একটা ছোট ছবি, একজন মহিলা আর একটা ছোট বাচ্চা, সম্ভবত সেই মৃত মানুষের পরিবার। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তাদের কি হয়েছে? তারা কি জানে তাদের স্বামীর বা বাবার সাথে কি হয়েছিল? ঠিক তখনই তাবিজটা আবার গরম হয়ে উঠল। আমি বুঝে গেলাম সে আবার এসেছে। আমি চোখ বন্ধ করলাম। কয়েক সেকেন্ড পর আমি আবার সেই বটগাছের নিচে। সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সরাসরি বললাম, আমি সব জেনে গেছি। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে আজ এক ধরনের শান্তি। আমি বললাম, তোমার সাথে অন্যায় হয়েছে, আমি আমি সেটা ঠিক করতে চাই। সে ধীরে ধীরে বলল, তুমি কি বুঝতে পারছো এর পরিণতি কি হতে পারে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ,
আমি এখন তাদের টার্গেট। সে বলল তারা সহজে হার মানবে না। আমি ধীর গলায় বললাম, আমিও না। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর প্রথমবারের মতো তার মুখে একটা শান্ত হাসি ফুটে উঠল। তাহলে সময় এসেছে সত্য প্রকাশ করার। আমি বললাম, কিভাবে? সে বলল, যে মানুষগুলো এই কাজ করেছে তাদের নাম ওই কাগজে আছে। তুমি যেটা সবার সামনে নিয়ে এসেছো। আমি একটু থেমে বললাম, প্রিয় দর্শক, আমাদের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কণ্ঠে আরজে মিজু এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। এমএস স্টোরি বক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনো পর্যন্ত এমএস স্টোরি বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।